গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমাদের এখন সুস্থ থাকাটা কিন্তু খুব জরুরি, কারণ চারধারে যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে আমাদের সকলকে কিন্তু সুস্থ থাকতে হবে। তবে জানি করোনার দয়া থেকে আমরা হয়তো কেউই বাদ যাব না, সবাইরই কম বেশি হবে। তাও নিজেদের সাবধানতা নিজের কাছে। আবার নতুন করে স্যানিটাইজারটা সবাই হাতে ধরে নাও। আর যারা যারা এতদিন ধরে মাস্কের প্রতি নেগলিজেন্সি করেছো, তারা সবাই আবার মাস্ক পরতে শুরু করো। সকালবেলা আমি আমার ডিউটিতে লেগে পড়েছি। তো প্রতিদিনের যে ডিউটি, সেই ডিউটি তো পালন করতেই হবে। আর যে কথাটা আমি বারবার বলি, এই সমস্ত ডিউটি কিন্তু আমাদের হাসি মুখে মনে আনন্দ নিয়ে করতে হবে। একবারও ভাবলে হবে না যে কাজটা কাজ, কি এত বড় কাজ কি করে করব। এই সব চিন্তা করলে তোমার মাথা গুলিয়ে যাবে, আর সঠিক কাজটা না করে তোমরা উল্টোপাল্টা কাজ করে ফেলবে। এইটাই কিন্তু হয় যখন দেখবে মাথাটার মধ্যে গণ্ডগোল হয় বা মনে হয় এত কাজ কি করে করব, তখন যেন অল্প কাজকেও অনেক 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 বড় মনে হয়। আর যদি তুমি ভাবো যে এই কটা কাজ তো করে ফেলবো, তাহলে কিন্তু তখন কোনো অসুবিধা হয় না। দেখবে খুব সহজেই কিন্তু সেই কাজটা তোমরা করে নিতে পারবে। তো আজকে আমি এ ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব, সেই কারণে আমি চাদরটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এবার ভালো করে তোশকটাকে দেখো একবার ঝেড়ে নেব, কারণ তোশকের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে। তো যখনই আমি চাদরটা পাল্টাই, আগে আমি তোশকটাকে ভালো করে ঝেড়ে নিই, তারপর যে চাদরটা পাতা সে চাদরটা পাতি। আর এখন তো গরমকাল পড়ে গেছে, তো সপ্তাহে একদিন করে চাদর চেঞ্জ করতেই হয়। একদিনের জায়গায় দুদিনও চেঞ্জ করতে হবে, কারণ শুধুমাত্র গরমের জন্য। এতটা গরম যে ঘামের সাহায্যে মানে চাদরটা একদম যায় ভিজে। তো সেই কারণে সেই স্যাঁতস্যাঁতে চাদরে শুতে কারোর ইচ্ছাও করে না। আর আমার বিছানা সব সময় যেন টান টান থাকে, সেই চেষ্টা আমি করি। সেই কারণে প্রত্যেকটা চাদরেরই 4টে কোণে আমার 4টে গিঁট বাঁধা থাকে। আর সেই গিঁটগুলো যেমনি আমি মানে তোশকের তলায় ঢুকিয়ে দিই, তো সেই চাদর একদম টান টান হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। খুব কষ্ট বা খুব মেহনত আমাকে চাদর পাতাতে করতে হয় না। তো যাই হোক, ঘরের মধ্যে যখন দেখবে বিছানাটা খুব পরিষ্কার থাকে, তখন তোমার মনটাও দেখবে খুব ভালো থাকে। আর আমার যদিও বিছানা ছেলে বর খুবই ধামসায়, যখনই বসে ওরা একদম পিছনে করে চাদর তুলে নিয়ে আসতে পারলেই বাঁচে, এতটাই বিশ্রী করে ফেলে। তো তাই যাই হোক, আমি আবার পরিষ্কার করি। আমার তো সারাদিন কিছু একটা করতে হবে, শুধুমুধু কতইবার বসে শুয়ে থাকবো, তাই না? তো যাই হোক, কালকে এইটা একবার পরেছিলাম, খুব কাছেই একটা দোকানে গিয়েছিলাম বলে সেটা আর আজকে কাচলাম না, একদম পাট করে রেখে দিলাম। বিকালবেলা ছেলেকে পড়াতে নিয়ে যাব, তারপর এসে ওই জামাটা ধুয়ে দেব। আর এখানে দেখো আমি সপ্তাহে একটা দিন করে এইভাবে ঠিক পরিষ্কার করে নিই সবটা। আর আমার যেহেতু ড্রেসিং টেবিলটা কাঁচের, তাই ওটার মধ্যে অল্প ধুলো পড়লেই বোঝা যায়। তো ওটাকে আমার পরিষ্কার করতেই হয় সপ্তাহে 2 দিন বা 1 দিন, যাই বলো না কেন, যেমন টাইম পাই সেরকম করি। পুরোটাই টাইমের ওপর নির্ভর করছে। তো দেখো আমি ড্রেসিং টেবিলটা আর আয়নাটাকে একবার ভালো করে মুছে নেবো। আর যেদিনকে আমি মুছতে শুরু করি, একদম সব কিছুই ভালো করে মুছে নিই। শুধু ড্রেসিং টেবিল না, আলমারি বলো, শোকেস বলো, সবটাই ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করি। কারণ আমি জানি এই যে জিনিস আছে আর আমার দ্বিতীয় হবে কি না। কারণ আমাদের সে অবস্থা নয় যে আবার আমি আরও দুটো এই আলমারিটা বাদ দিয়ে আরও দুটো আলমারি নিয়ে নিলাম, কি এই শোকেসটা বাদ দিয়ে আরও দুটো শোকেস নিয়ে নিলাম, সেটা পারবো না। তো সেই কারণে যেটা আছে সেটাকে যাতে ভালোভাবে সুন্দরভাবে রাখতে পারি, সেই কারণে যতটা সম্ভব পারি মোছামুছি করি বা ভালোভাবে রাখার চেষ্টা করি। তো যাই হোক, দেখো আমি শোকেসটাও মুছে নিচ্ছি। আর শোকেসটা যেহেতু আমার কাঠের, তো কলিন দিয়ে ভালো করে মুছলে খুব চকচকে হয়ে যায়, আর কাঁচগুলোও তাই। তো যাই হোক, শোকেসটা মুছে নেওয়ার পর তারপর যা আনুষাঙ্গিক কাজকর্ম রোজের থাকে সেগুলো তো অবশ্যই করব, কারণ সেগুলো তো করতেই হবে। তারপর আবার রান্না আছে, কারণ আজকে বর একটু দেরি করে বেরোবে বললো বলে তাই আমি ভাবলাম যে আজকে সকালবেলা মোছামুছিগুলো করে নিই। নইলে কিন্তু এই মোছামুছির কাজগুলো আমি বেশিরভাগ দিন বিকালবেলায় করার চেষ্টা করি। ছেলেও বেরিয়ে যায় পড়তে, বর সে সময় থাকে না, বাড়িটা ফাঁকা। তো আমি মনের সুখে তখন এই মোছামুছির কাজগুলো করে নিতে পারি। তো যাই হোক, আজকে আমি সকালবেলায় করছি। এরপর আমি রান্নাঘরটা দেখো চেপে চেপে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপর রান্নাঘর থেকে সমস্ত ধুলোটা নিয়ে আসি শোবার ঘরে, তারপর শোবার ঘরটা ভালোভাবে ঝাঁট দিই। আর যতটা পর্যন্ত ঝাঁটা যায় ততটা পর্যন্ত ঝাঁটা দিয়ে আমি ভালো করে ঘরটা ঝাঁট দেওয়ার চেষ্টা করি। তার যেদিনকে
মুছি না সেদিনকে আমি খুব ভালোভাবে ঘরটা ঝাঁট দিয়ে দিই, তাহলেও ঘর পরিষ্কার থাকে, কোনো অসুবিধা হয় না। কারণ প্রত্যেক দিন তো আর মোছার টাইম হয়ে ওঠে না, বা মনে হয় কি আজকে সকালে মুছবো না, বিকালবেলা মুছবো, এরকম নানান রকম তো মনে হতেই পারে। তো সেদিনকে আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিই। আর দেখো যতটা পর্যন্ত ঝাঁটা যায় ততটা পর্যন্ত আমি খাটের তলাটা একদম পরিষ্কার করে নিলাম। তাছাড়া দরজার পাশে অনেকটা ধুলো জমে থাকে, সেটাকেও নিয়ে নেব, নিয়ে একদম ভালো করে ঘরটা আমি ঝাঁট দিয়ে নেব। তো ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে শুধু এই ঘরটা নয়, এরপর ওই ঘরটা ঝাঁট দেবো, বারান্দাটা ঝাঁট দেবো, এমনকি ঠাকুর ঘরও আমি একবারে ঝাঁট দিইনি। ঠাকুর ঘর, সিঁড়ি সমস্তটাই ঝাঁট দিইনি। আর সিঁড়িটা কিন্তু আমি প্রত্যেক দিন মুছতে পারি না, বৃহস্পতিবার শুধু সিঁড়িটা মুছি, বাকি দিনগুলো আমি সিঁড়িটা কিন্তু ঝাঁটই দিয়ে নিই। কারণ অতটা সকালবেলা করা সম্ভব হয়ে ওঠে না। আর যদি কোনো দিন বিকালবেলা বললাম না মোছামুছি করি, সেদিনকে আমি সিঁড়িটাও বিকালবেলা একবার ন্যাতা দিয়ে টেনে দিই। তো নিজে কাজ করি, যেহেতু বাড়িতে মেড নেই, তাই নিজে যেরকম সময় হয় সেই অনুযায়ী কাজ করে ফেলি আর কি, চালিয়ে যাই বলতে পারো। তো দেখো এখানে আমি মুছতে লেগে গেছি। এবার আমি একদম খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আমি যখনই মুছি একটু ফিনাইল দিয়ে নিই আর একটু সার্ফ দিয়ে নিই বালতিটার মধ্যে। ফিনাইলটা তো দিতে লাগেই, আমি শীতকালেই এমনিতে ফিনাইল দিয়ে মুছি, অবশ্যই মুছবো, কারণ গরমকালে তো মশা মাছি এসবের প্রকোপ বেশি থাকে। তো সেই কারণে গরমকালে অবশ্যই ফিনাইল দিয়ে মুছতেই হয়। তো যাই হোক, দেখো পুরো শোবার ঘর থেকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাও পুরোটা যতটা লাঠি যায় ততটা সেই পরিমাণে ভালো করে মুছে নিই। এরপর বারান্দা। তো এইভাবে পুরো প্রত্যেক দিন আমি বাড়িটাকে পরিষ্কার করার চেষ্টা করি। এটা আমার ডেইলি ক্লিনিং, কারণ এটা আমাকে করতেই হয়। আর এরপর তো কাচাকুচি আছে, স্নান আছে, পুজো আছে, রান্না আছে, সব কিছুই আছে, সব কিছুই করব, কিন্তু খুব ধীরে সুস্থে নিজের মতো করে করি, টাইম নিয়ে। তো সেই কারণে অসুবিধা কিছু হয় না। আর আমি এই কদিন কি করছি, যখনই ঘর দালানটা ঝাঁট দেওয়া মোছার পর প্রচণ্ড ঘেমে যাচ্ছি, সেই ঘাম গায়ে আমি আর একদমই ঢুকি না বাথরুমে। কারণ ঘাম গায়ে যদি আমি গিয়ে আবার গায়ে জল ঢালি তো সর্দি কাশির সম্ভাবনা হয়ে যাবে। আর এমনিতেই তো বললাম এখন করোনার যে হারে প্রকোপ বেড়েছে, তো সর্দি কাশি হলেই ভয় লাগবে। তো সেই কারণে একটু পাখার হাওয়ায় বসে ঘামটা শুকিয়ে নিয়ে তারপর আমি বাথরুমে যাই। তো দেখো ওই কারণেই আমি জামা কাপড়গুলো সব এবার এসে ভিজিয়ে দিলাম। আর যে তোমার বিছানার চাদরটাও তুলেছি সেটাকেও কেচে নেবো। তো ভালো করে থুপে নিয়ে সুন্দর করে প্রত্যেকটা জামা কাপড় আমি ভালো করে কেচে নেব।
তো দেখো, দেখলে আমার চান হয়ে গেছে, জামা কাপড় মেলেও দিয়ে এসেছি, আর পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো এবার নিচে এসে আমি মানে এতটাই ভুল করে ফেলেছি যে সিঙ্কে আমার চায়ের বাসনগুলো ছিল সেটা আমি আজকে লক্ষ্যই করিনি। তো সেই কারণে চায়ের বাসনগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এই কড়াটার মধ্যে কালকে তরকারি করেছিলাম, তো অল্প তরকারি ছিল, সেই তরকারিটাকেও একটা অন্য বাটির মধ্যে রেখে ফ্রিজে ভরে কড়াটাকেও মেজে নিলাম। তো তারপর এবার আমি কুটনো কুটতে বসেছি। তো দেখো, আজকে বাজারও এসেছে, তো বাজারটাকে ঢালবো, কিন্তু তার আগে আজকে কি রান্না হবে সেটা আগে দেখে নিই। আজকে করব এঁচোড়, কারণ দেখছি এঁচোড়টা একবারে কুটেই এনেছে, তো এঁচোড়টা রাখার সিন নেই, এঁচোড়টা করবো। আর তার সাথে চিংড়ি মাছ এনেছে, দেখতেই পালে, তার মানে বোঝাই যাচ্ছে যে এঁচোড় চিংড়ি খাবে বলে এঁচোড় আর চিংড়ি মাছ দুটোই এনেছে। তো ওই কারণে ওরা এঁচোড় ছাড়িয়ে দেওয়ার পরেও কিছু কিছু জিনিস বাদ দিতে হয়, তো সেইগুলো বাদ দিয়ে এঁচোড়টাকে আমি ভালো করে ধুয়ে একদম কুকারে বসিয়ে দিয়েছি সিটি দিতে। আর ততক্ষণে আমি বাজারটাকে ঢেলে নিচ্ছি। তো বাজার ঢালাটা একটা বেশ বড় রকমের কাজ। তো যাই হোক, বাজারটাকে ঢেলে নিচ্ছি, প্রত্যেকটা যেটা যে প্যাকেটে সেটা সেই প্যাকেটে রেখে বাজারটাকে আগে আমি ঢেলে নিই। তারপর আমি একদম চলে এসেছি রান্নার দিকে। তো আজকে একটা খুব ভালো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, কড়ার মধ্যে তেল আর তার মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দেব করলা, বেগুন, আলু আর কুমড়ো। কুমড়োটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, শেষে কিন্তু দেবো, তোমরা দেখে নেবে, কারণ ওটা জলে ভিজিয়ে রেখেছি তো, আর কুমড়োটা আলাদা করে রেখেছি বলে একদম ভুলে গেছি। তো যাই হোক, দেখো এখানে আলু, করলা, বেগুন দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর এর মধ্যে দেব চিংড়ি মাছ, ছোট্ট ছোট্ট করে কুচো করে চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর অল্প কটা মিষ্টির দানা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর কিচ্ছু দেবো না এর মধ্যে। এবার শুধু এটা ধিমে আঁচে ভালো করে হবে। আর দেখো, ধিমে আঁচে এটা ভালো করে হবে, আর চাপা দিয়ে দেবো, আর গ্যাসটাকে কমিয়ে দেবো, জলও দেবো না এর মধ্যে। আর এটা খেতে অসাধারণ হয়েছিল। যখন আমি এই রান্নাটা করছিলাম, ছেলে পড়তে পড়তে দুবার এসেছে যে মা তুমি কি রান্না করছো, এটা দেখার জন্য। একটু তেলটা বেশি দিতে হয়, কিন্তু খেতে যেহেতু চিংড়ি মাছটা পড়ে, এই তেঁতোটা খেতে অসাধারণ হয়। তেঁতো বলে মনে হয় না, অর্ধেক ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো যাই হোক, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে খুব ভালো হয়। আর এখানে আমি দেখো এঁচোড় চিংড়ি করছি, এঁচোড় চিংড়ি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেটা একই প্রসেস। তো পেঁয়াজ ভেজে আদা রসুন টমেটো পেস্ট দিয়েছি, তার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে চিংড়িগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি আমি আগে থেকে ভাজি না, কষার সময় দিই। তো চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব তেল ছেড়ে গেছে, লাল লাল হয়ে গেছে, ঠিক সেই সময় আগে থেকে এঁচোড় আর আলু সেদ্ধ করা আছে সেটাকে দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর যে জলটা আমি এঁচোড়ের জন্য সেদ্ধ করে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। তো এঁচোড় চিংড়ি একদম কমপ্লিট।
আমার সকালের ডিউটি মোটামুটি কমপ্লিট, রান্না কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, সিঙ্ক পরিষ্কারও হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি একটু মুড়ি নিয়ে বসবো, কারণ অনেকক্ষণ আগে পুজো করেছি, তারপর রান্নাঘরে ঢুকে পড়েছিলাম বলে আমার মুড়ি খাওয়া হয়নি। তো একটু মুড়ি, চানাচুর আর অল্প একটু চানা, আগের দিন রাত্রিবেলা করেছিলাম বললাম, সেই চানা ছিল। তো সেটা দিয়ে আমি এবার একটু মুড়ি খেয়ে নেব। আর তারপর মুড়ি খাওয়ার পরই দেখো চলে এসেছি পরের কাজে। মানে জামা কাপড় দুদিন ধরে কেচেছি, কিন্তু পাট করতে ভালো লাগেনি। তো আর জামা কাপড় যদি বোঝাই হয়ে থাকে, মন মেজাজ কিছুই ভালো থাকে না। আর আমি এত কাজ করতে ভালোবাসি, সব কাজ মন থেকে করি, একমাত্র জামা কাপড় ভাঁজ করাটাই খুব কষ্ট করে করি। তো দেখো ওখানে আমার নিজের একটা তাক মতো করলাম, তারপর চলে এসেছি এই ধারে, এসে বরের জামা প্যান্ট এগুলো একটা তাক মতো করছি। মনে হয় তবু কি একটু সুবিধা হচ্ছে, বা মনে হয় কি কম আছে, এরকম একটু মনে হয় কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেই কারণে আমি তাক ওয়াইজ করি। তো এবার আমি চলে এসেছি ছেলেরগুলো করতে। তো ছেলেরগুলো একবারে আলনাতেই রেখে দেবো, আর আমারগুলো দেখো পাশে পাট করে রেখেছি, তো সেইগুলোকেও আমি আলনাতেই রেখে দেবো। আর বরেরগুলো অবশ্যই বরের আলনায় ও ঘরে নিয়ে যাব। তো এইভাবে আমাকে জামা কাপড় ভাঁজ করতে হয়, মাথা খাটিয়ে বুদ্ধি করে। কারণ কি আমার জামা কাপড় ভাঁজ করতে একটা ফোঁটাও ভালো লাগে না। আর এই জামা কাপড়টা প্রায় 2 দিনের জামা কাপড়। তো সেগুলোকে আমি এই এতদিন পর ভাঁজ করলাম। আর দেখো আমার যে চুড়িদারগুলো ভাঁজ করে রেখেছিলাম, সেগুলোকে এবার আলনার মধ্যে রেখে দিচ্ছি, কারণ আলনায় থাকে, আলনা থেকে নিতে আমার সুবিধা হয়। আর আলনা থেকে নিয়ে যেহেতু জামা কাপড়গুলো নিই, সেই কারণে আলনাতে ভালো করে রেখে দিই। আর বরেরগুলো বরের ও ঘরের আলনাতে এবার রেখে দিয়ে আসবো। তো এবার এই ঘরে চলে এসেছি। দেখো এই ঘরটা একটু পরিষ্কার করে নেব, কারণ ছেলে একদম বিছানার মধ্যে সমস্ত রকম বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো সেগুলো একটু পরিষ্কার করে নিই। যদিও ওর বই খাতা আমি পরিষ্কার করি না, কারণ ও এখন পড়ার সময় ছিল। তো আমি বললাম যে তুই একটু ও ঘরে যা, আমি এই ঘরটা একটু পরিষ্কার করে দিই, মোটামুটি যতটা পারি আর কি, সবটা তো সম্ভব না। খেয়ে আর বাকি যা কাজ ছিল মোটামুটি সেগুলো করা হয়ে গেছে। তো এবার সেই দুপুরবেলা ভাত খাওয়া, বাসন মাজা, ব্যাস। তো চলো তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিই, কারণ আমি প্রতি মাসেই টুকটাক টুকটাক করে নিজের হাত খরচের টাকা দিয়ে সংসারে কিছু জিনিস কিনতে ভালোবাসি। কারণ আমার মনে হয় হাত খরচের টাকাটা উল্টোপাল্টা খরচা না করে সংসার সাজানোর জন্য কিছু টুকটাক জিনিস কিনতে পারলে মনটা, যেহেতু আমরা এখন পুরোপুরি সংসারী হয়ে গেছি, তো সেই কারণেই বলছি, তো টুকটাক সংসারের কিছু জিনিস কিনতে পারলে মনটা খুব শান্তি লাগে। কারণে এ মাসেতেও আমি আমার হাত খরচা যেটুকু বাঁচাতে পেরেছি সংসার থেকে, সেই টাকাটুকু দিয়ে কিছু জিনিস কিনেছি বা আনিয়েছি, যেটাই বলো না কেন। আনিয়েছি বলতে আমার একটা ননদ, তোমাদেরকে আগেও ওর কথা বলেছি, যে ও বারাসাতে থাকে, আর বারাসাতে অনেক কিছুর দামই খুব কম, যেটা আমাদের এখানের থেকে এখানে সেভাবে পাওয়া যায় না। তো যাই হোক, তো চলো এবারে ওকে দিয়ে আমি কী কী আনিয়েছি ওদের ওখান থেকে সংসারের কিছু টুকটাকি জিনিস। এই দেখো, একদম ছোট, তারপর 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 এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা চুবড়ি কিনেছি। চুবড়ি খুব কাজে লাগে। টুকটাক আনাজ কেটে তুমি এই চুবড়ির মধ্যে জলে ভিজিয়ে চুবড়িটার মধ্যে রেখে দাও, তারপর চুবড়িটা তুলে দাও, জলটা ঝরে যাক, রান্না করতে সুবিধা হয়। তো সেই কারণে আমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা চুবড়ি এনে দিয়েছি। এই চুবড়িগুলোর দাম 6 টাকা, ছোটোটাও 6 টাকা, বড়টাও 6 টাকা, এরকম 6টা চুবড়ি। এই প্লেটগুলো দেখো, এই প্লেটগুলো খুব পছন্দ হয়েছে। এই প্লেটগুলো নিয়েছে মাত্র 17 টাকা করে, আর বেশ ভারী, বেশ ভারী। ট্রে আমার অনেকগুলো আছে, প্রায় 4-5টা, কিন্তু সেগুলো এতটাই বড় বড়, মানে ঢ্যাপা ঢ্যাপা, যেটাকে বলবো বড় বড় না বলে বলবো ঢ্যাপা ঢ্যাপা। তো সেগুলো রোজ ইউজ করার জন্য হয় না। তো ওই কারণে আমি বলেছিলাম আমার জন্য একটা ট্রে নিয়ে। তো 6টা কাপ আরামসে ধরে যাবে, আর এটা আমি রোজ ইউজ করতে পারবো। আর এই ট্রেটা বেশ ভারী, নৌকা মতো দেখতে, খুব সুন্দর দেখতে, অন্যরকম দেখতে ট্রেটা, দেখো দারুণ দেখতে। তো এই একটা ট্রে, এইগুলোর হিসেব
বা এগুলো যে কিনেছি তার টাকা দাও, এইসব বড়দের কাছে তোমরা চেয়ে পাবে না। কারণ এইসব হিসেব ওরা রাখবে না, বা এগুলো যদি ওরা দেখে, এগুলো আমার সব চুপি চুপি কেনা, এগুলো যদি ওরা দেখে বলবে কেন পয়সা নষ্ট করেছো। কিন্তু হুট করে বাড়িতে যদি 2জন কি 3জন লোক আসে, যদি তখন আমি নতুন প্লেট বা নতুন ট্রে বা নতুন কাপে চা দিই, তখন কিন্তু তার চোখটা দেখি আমি, আমার বরের কথা বলছি, চোখগুলো গোল গোল হয়ে যায় যে কোত্থেকে পেলো এগুলো। কিন্তু এগুলো আমি আমার টাকা জমিয়ে সময় মতো কিনে রাখি বলেই কিন্তু লোক এলে এক কাপে বা এক ট্রেতে বা এক প্লেটে চা মিষ্টি এসব দেওয়া হয় না সব ক্ষেত্রেই। শুধু এই ট্রে প্লেট বাসনও বাসনও আমি বড় হাঁড়ি বড় ডেচকি সমস্ত কিছু কিনে রাখি, আর সব আমার পয়সা কিনে রাখি। আর যখন কোনো বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়, বলবে আমাদের তো অত বড় ডেচকি নেই। কেন নেই? আমি কিনে রেখেছি, তখন বার করে দিই। তো এই হলো বড়দের নেচার, কিনতে দেবে না কিন্তু সময়ে। আমার বর তো আবার মানে কোনো একটা ছোটো অনুষ্ঠান হলেও বলবে ক্যাটারার থেকে মাল নিয়ে চলে আসো, ওই ডেকোরেটসের মাল নিয়ে চলে আসো, এরকম একটা ব্যাপার। দেখবেও না জানবেও না বাড়িতে আছে কিনা। এই একটা ট্রে, এটা আমার প্লেট, এটা আমার বোনের ছেলের জন্য নিয়েছি। এই যে এখানে রুটি বলো ভাত বলো, বাচ্চা তো এইসবে দিলে ও খেতে ভালো লাগে। নাইটি, এত বড়, ওদের ওখানে নাইটিগুলো 150 টাকায়, আমাদের এখানে 150 টাকা এত বড় নাইটি দেয় না। তো এই হলো নাইটি, এটা হলো স্লিভলেস। কারণ স্লিভলেস আমি এটা পরছি, আর একটা স্লিভলেস আছে সেটা পরে ক্যামেরার সামনে আসলে আমাকে ঠিক দেখতে ভালো লাগে না, ওই জন্য সেটা হয়তো ওই রাত্রেবেলা গাটা ধুয়ে পরে শুলাম, সকালবেলা উঠে বাথরুমে ছেড়ে রাখলাম, অন্য নাইটি পরে তোমাদের সামনে আসি। ওটা আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য ওটা পরে আমি ক্যামেরার সামনে আসি না। তো ওই কারণে এই একটা নাইটি, নাইটিটা বেশ কালারটা অন্যরকম, এই কালারটা আমি পরিনি, ওই জন্যই আমার বেশি পছন্দ হয়েছে। হলো, আর বক বক করবো না। এই ঘরের বিছানাটা আমাকে পরিষ্কার করে রাখতে হবে, আজকে স্যার পড়াতে আসবেন ছেলেকে সন্ধ্যেবেলা, বিছানায় এসব ছড়িয়ে ছিটিয়ে রাখলে হবে না, এগুলো আমি পরিষ্কার করে ফেলি। তারপর আবার ভাত খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। দেখো আমি আর ছেলে লাঞ্চ করতে বসে গেছি, আর লাঞ্চে তো আজকে আমাদের আছে তেতো, শসা, লেবু আর এঁচোড় চিংড়ি। তো তেঁতোটা অসাধারণ হয়েছিল, তেঁতোটা দিয়ে আমি অর্ধেকের বেশি ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ তেঁতোটা খেতে অসাধারণ। তোমরা একবার এইভাবে কুমড়ো, বেগুন, আলু, করলা বা উচ্ছে দিয়ে চিংড়ি মাছ অল্প, বেশি দিতে হবে না, অল্প চিংড়ি মাছ দেবে, তাতেই এটা আলাদা রকম টেস্ট হয়। আর চিংড়ি মাছ এমন একটা জিনিস যাতে পড়বে তাতেই টেস্ট আলাদা করে দেবে, আর কোনো রকম বাটনা দেবে না, তাতেও খেতে তোমার ভালো হবে। তো যাই হোক, এবার খাবো এঁচোড় চিংড়ি দিয়ে। তো আমরা লাঞ্চটা করে নিই চলো, তারপর বাকি যা আদার্স কাজ আছে সেগুলো তো সারতেই হবে লাঞ্চ করার পরেও, তো সেগুলো সারবো, আগে লাঞ্চটা করে নিই। দেখো যে কটা বাসন পড়েছে সে কটা বাসন আমি মেজে নেব, আর অল্প একটু ভাত রইলো বলে আমি আর ভাতের হাঁড়িটা বার করলাম না, তো সেটাকে জল দিয়ে রেখে দিলে রাত্রিবেলা, যেহেতু তোমাদের বলছি এখন আমরা একটু হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করছি, সকালে যতই রিচ খাই রাত্রিরটা একটু হালকা খাওয়ারই চেষ্টা করি, কারণ এত গরমের জন্য। তো যাই হোক, ওই কারণে ডেচকিটা আর বার করলাম না। তো বাকি যে বাসনগুলো পড়েছিল সেগুলো সব মেজে নিই। আর ভাত খাওয়ার পর আমার বেশি বাসন মাজতে ভালো লাগে না, ওই 2টো থালা, একটা বাটি এরকম কিছু পড়লেই ভালো, কারণ ভাত খেয়ে উঠেই তো বাসনটা মেজে নিই, আমি ফেলে রাখি না বিকালের জন্য। তো সেই কারণে আমার ভাত খাওয়ার পর খুব একটা বাসন মাজতে ভালো লাগে না। তো যে কটা পড়ে সে কটা মেজে নিয়ে রাখলে আবার মনে হয় কি বিকালটা শান্তিতে থাকতে পারবো, বিকালবেলা একটু দেরি করে উঠলেও ঘুম থেকে অসুবিধা হবে না। তো সেই কারণে যে কটা বাসন পড়ে সে কটা বাসনকে একেবারে আমি ধুয়ে নিয়ে তারপরেই একটু রেস্ট নিতে বিছানাতে যাই। আর এই দুপুরবেলাটা একদম আমার একান্ত, একা একা আরাম করে একটু থাকি, যেটা সত্যি কথা। তো ওই কারণে দেখো সমস্ত রকম কাজ সেরে তারপরেই আমি দুপুরবেলা শুতে যাই। এখানে আমি ছেলেকে ডাবটা কেটে দিচ্ছি, ডাবের জল ও খাবে, আমিও একটু খাবো, খেয়ে আজকে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করব, কারণ এবার আমি একটু শুতে যাব। তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি দয়া করে আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা।